রজনীর শেষ প্রহর, আর এই প্রহরেই চলছে এক জীবন খেলার আয়োজন। কিছু সময় বাদেই শুরু হবে জীবন মৃত্যুর সাথে এক অভাবনীয় প্রজ্ঞা। ঠিক ভোর 6:30 এক তরুণ প্রাণ অর্থাৎ তামিম শেখের ব্রেইন টিউমার সার্জারি করবে লাইফলাইন সার্জিক্যাল টিম 12___। বর্তমান পরিস্থিতি বড্ড সিনেমাথিক। একদিকে চলেছে প্রস্তুতি, আর অন্যদিকে হাহাকার। লাইফলাইন সার্জিক্যাল টিম 12 এর প্রতিটা মেম্বার শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি নিচ্ছে। অপারেশন থিয়েটারের দরজার ঠিক উপরে লাল বাতি জ্বলজ্বল করছে, আর ওই লাল বাতির দিকে তাকিয়ে অসহায় দুটি প্রাণ মনে মনে কত শত জিকির পাঠ করেছেন আল্লাহর দরবারে। সময়ে ঘণ্টা 2 হয়েছে। অপারেশন থিয়েটারে চলছে জীবন মরণের লড়াই। দক্ষ মস্তিষ্কে একাই নিচ্ছে সকল সিদ্ধান্ত রায়হান সিদ্ধাকি। কারণ এই অপারেশনে কোনো সার্জনই তার সাথে থাকতে আগ্রহ দেখায়নি কিংবা চায়নি। পুরো রুম জুড়ে ধাতব সরঞ্জামের ঝনঝন শব্দ, মনিটরের বিফ বিফ শব্দে মজে আছে। দিন দুনিয়া ভুলে একের পর এক স্টেপ নিয়ে সার্জারি করছে রায়হান, আর তার হাতে সকল প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিচ্ছে মেরিন। মাঝে মাঝে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম ধীরে ধীরে মুছে দিচ্ছে আরেকজন স্কার্বো নার্স মিরাজ। এদিকে বারবার অপারেশনের জিনিসপত্র নিয়ে ছোটাছুটি করে বাইরে যাচ্ছে 3 জন নার্স। 2 জন মনিটর স্পেশালিস্ট ডাক্তার ক্ষণে ক্ষণে পেশেন্টের হার্ট রেট মনিটরিং করে চলছেন, আর অন্যদিকে 2 জন অ্যাসিস্ট্যান্ট ঘুরে ঘুরে মেশিন যন্ত্রপাতির খেয়াল রাখছেন। যত সময় যাচ্ছে ততই যেন পরিস্থিতি কঠিন হচ্ছে। দেখা দিচ্ছে নানা জটিলতা। কিছু সময় পরপর বেজে উঠছে মনিটরের বিফ বিফ জমকার। তখন আবারও নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। লাইফলাইন সার্জিক্যাল টিম 12____ এর সার্জারির দৃশ্য পুরোটাই লাইভ দেখানো হচ্ছে হলো রুমের নতুন মেডিকেল স্টুডেন্টের মাঝে। স্টুডেন্ট এবং বড় বড় ডাক্তার সহ সিদ্ধাকি পরিবারের 3 কর্তাও উপস্থিত সেখানে। ক্ষণে ক্ষণে অপারেশন, এর মাঝে তাদের মধ্যেও চলছে তীব্র সমালোচনা। পক্ষে বিপক্ষে অনেকেই অনেক কথা বলছে, তবে পুরো বিষয়ে মেজবাউল এবং মতলেব সিদ্ধাকি নীরব। তারা শুধুই মনে মনে প্রার্থনা করছেন। ইতিমধ্যেই সিদ্ধাকি চ্যারিটেবলে বিশিষ্ট শিল্পপতি আজগর শেখের একমাত্র নাতি তামিম শেখের ব্রেইন টিউমার অপারেশনের ঘটনা মিডিয়া অবধি পৌঁছেছে, যার ফলে বেশ কয়েকটি মিডিয়া টিম হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে নানান রকম খবর তৈরি করে চলছে। মূলত এই কারণেই মেজবাউল সিদ্ধাকি চায়নি এই অপারেশনটা রায়হান করুন, কিন্তু তার হাজারো বাধা টলাতে পারেনি রায়হানের সিদ্ধান্তকে। একে 6.5 ঘন্টা হয়ে এসেছে, কিন্তু এখনও শেষ হয়নি সার্জারি। তবে এই ঘণ্টাগুলো যেন কোনো প্রভাবই ফেলছে না লাইফলাইন সার্জিক্যাল টিম 12____ এর উপরে। তারা যেন দৈব শক্তি নিয়ে কাজ করছে। তাদের টিমের বাইরে কেউই আর নেই। কোনো বাড়তি মেম্বার তাদের এই সার্জারির সীমানায় যাচ্ছে না। কেউ চাইলেও পারছে না, কারণ দিন শেষে ওই মান হারানোর ভয় তাদের চেপে ধরেছে। তবে কারো কোনো অনুগ্রহ কিংবা সাহায্যের আশা নিয়ে বসে নেই লাইফলাইন সার্জিক্যাল টিম 12____ তাদের লিডার রায়হান সিদ্ধাকির আদেশ তারা অক্ষরে অক্ষরে পালন করে। এই 11 জন মেম্বার বাকি সবার মতন না ভেবে রায়হানের এক কথায় কোনো প্রশ্ন কিংবা সংকোচ ছাড়াই অপারেশনে স্বেচ্ছায় অংশ নিয়েছে এবং দায়িত্ব পালন করছে। বিকেল 4:38:19 সমস্ত জটিলতা কাটিয়ে নির্বিঘ্নে সাকসেসফুলভাবে ক্রিটিক্যাল ব্রেইন টিউমার পেশেন্ট তামিম শেখের অপারেশন শেষ করেছে লাইফলাইন সার্জিক্যাল টিম 12____। এই খবরটি রীতিমতো হিড়িক ফেলে দিয়েছে পুরো হাসপাতাল জুড়ে। অপারেশন শেষ করা মাত্রই নির্দেশনা দিয়েই হাওয়ায় মতন উবে গেছে রায়হান। এদিকে বাকি টিম মেম্বাররাও সফলতায় কেঁদে একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। ইতিমধ্যেই তামিম শেখকে 24 ঘণ্টার নজরদারিতে রেখে কেবিনে শিফট করা হয়েছে। পুরো হাসপাতালের ডাক্তার নার্স সহ সকলে লাইফলাইন সার্জিক্যাল টিম 12___কে অভিনন্দন জানাচ্ছে, যারা তাদেরকে নানানভাবে নিষেধ করেছিল, কটু কথাও বলেছিল। এখন তারাও যেন মাথায় তুলে নাচতে চাইছে ওদেরকে। মিডিয়ার লোকেরা তাদের এক প্রকার জেকে ধরেছে। এত বড় একটা অপারেশন সাকসেসফুলভাবে শেষ হয়েছে, কিন্তু মূল হোতাকেই কেউ নাগালে পাচ্ছ না। এটা নিয়েও বেশ সমালোচনা চলছে। মেরিন নিজেও আগে বের হয়ে এদিক ওদিক খুঁজেছে, কিন্তু পায়নি তাকে।
তবে আন্দাজ করতে পেরেছে সে কোথায়। 12তলা হাসপাতালের নির্জন খোলা ছাদে কৃত্রিম আলোর নীরবতায় কপালে হাত দিয়ে এক হাঁটু ভাঁজ করে মেঝেতেই শুয়ে আছে রায়হান। শরীরে জড়ানো ফুল হাতার সাদা শার্টটির উপরের 3টি বোতাম খোলা। ক্ষণে ক্ষণে মৃদু বাতাস তার ঘামে ভেজা শার্টটি প্রায় শুকিয়ে দিয়েছে। সন্ধ্যার শেষ ভাগ, হাতে একটা টিফিন বাটি আর পানির বোতল নিয়ে রায়হানের পাশে চুপি চুপি বসে মেরিন। সে এখনও ফরমাল লুকেই আছে, তবে পুরো মুখশ্রীতে ক্লান্তি ফুটে উঠেছে। রায়হান কপালে হাত দিয়ে শুয়ে আছে, তাই ঘুমিয়ে আছে কিনা ঠিক বুঝতে পারছে না মেরিন। ক্লান্তি মাখা শরীরে হাত পা ছড়িয়ে বসে নীরবে রায়হানকে দেখছে মেরিন। টানা 9 ঘন্টার জার্নিতে সে তো ছিল সাথে, তাই কাছ থেকেই এতটা ধৈর্য শক্তি দেখে ক্রমে ক্রমে অবাক হয়েছে মেরিন। ক্রিটিক্যাল সময়েও রায়হান কতটা নর্মালভাবেই সামলেছে এটা ভাবলেই তার গায়ে কাটা দিচ্ছে। মেরিন ঝুঁকে রায়হানের বুকের বাম দিকে মাথা রেখে শুয়ে পড়ে এক হাতে জড়িয়ে ধরে, নীরবে হৃদস্পন্দন শুনতে থাকে। মেরিন শুতেই চোখ বন্ধ অবস্থায় মুচকি হাসি ফুটে ওঠে রায়হানের ঠোঁটের কোণায়। সেও এক হাত উঠিয়ে আগলে ধরে প্রাণপ্রিয়া ঘরণীকে। খাবে না তুমি? খাবার নিয়ে এসেছি। সেই কোন ভোর রাতে একটা রুটি খেয়েছ, তাও আমার জোড়াজুড়িতে। হুম, কি হুম শুনি? ওঠো, খাবে। সকলে খেয়ে নিচ্ছে, আর আপনি মহাশয় এখানে শুয়ে আছেন। আপনি খেয়েছেন মিস মেরিন? হু, খেয়েছি তো। মেরিনের কথাটা শুনে শব্দ করে হেসে ওঠে রায়হান। তার হাসির আওয়াজ পেয়ে উঠে বসে মেরিন। পিটপিট চোখে তাকিয়ে থাকে রায়হানের দিকে। হাসতে হাসতে বিষম খায় রায়হান, তবুও তার হাসি থামছে না। উফফো, এখন একটু থামো। মনে হচ্ছে আমি জোকস বলেছি, এভাবে হাসছ। রায়হান কোনো মতে হাসি থামিয়ে উঠে বসে বলে, জোকসের থেকে কম কি বলেছ? মেরিনের কথাটা শুনে শব্দ করে হেসে ওঠে রায়হান। তার হাসির আওয়াজ পেয়ে উঠে বসে মেরিন। পিটপিট চোখে তাকিয়ে থাকে রায়হানের দিকে। হাসতে হাসতে বিষম খায় রায়হান, তবুও তার হাসি থামছে না। উফফো, এখন একটু থামো। মনে হচ্ছে আমি জোকস বলেছি, এভাবে হাসছ। রায়হান কোনো মতে হাসি থামিয়ে উঠে বসে বলে, জোকসের থেকে কম কি বলেছ তুমি? এই মিসেস রায়হান সিদ্ধা কি তার একমাত্র জামাইকে না খাইয়ে খেয়ে ফেলেছে? এ কথা কোনো পীর বললেও তো বিশ্বাস করব না আমি। রায়হানের কথাগুলো শুনে নাক সিটকায় মেরিন। যা দেখে আবারও হাসে রায়হান। তো কি খেয়েছেন মিসেস মেরিন? না মানে জামাইকে গলা অবধি না খাইয়ে তো আপনার পেটের খাবার হজম হয় না? তো আজ কি হজম হবে? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। রাগ হচ্ছে আমার, চলে যাব কিন্তু। মেরিনের মৃদু ধমকে আবারও হাসে রায়হান। স্পষ্ট তার কণ্ঠে ক্লান্তি, তবুও এরকম হাসছে। কে আসতে বলেছে? পথ খোলা আছে, চলে যান। রায়হানের ভাবশালীন কথাটা মোটেও পছন্দ হয় না মেরিনের। বেশ ভালোই রাগ হচ্ছে তার, তাই কোনো কথা না বাড়িয়ে মুখ ফুলিয়ে উঠতেই পিছু থেকে আচমকা টান খেয়ে শক্তপোক্ত বাহুডোরে আটকা পড়েছে সে। কি হলো? আটকালে কেন? চলে যাচ্ছিলাম তো খোলা পথে। মেরিনকে দুপায়ের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে পেছনে থেকে কাঁধে মাথা রাখে রায়হান। বাব্বা, কত রাগ করেছে আমার বউটা। কেমন ফোঁস ফোঁস করে ইয়ের মতন নিঃশ্বাস নিচ্ছে। কি বললে? ইয়ে মানে, তুমি কি আমাকে সাপ বললে? উহু, সাপিনি। কি? সরো, একদম আমার থেকে সরো। আমি উঠব, থাকব না এখানে। রাগ করছো কেন বউ? আমি সাপ? তুমি আমার বউ সাপিনি। ঠিকই তো বললাম। উদ্ধৃতি চিহ্ন। রায়হানের ঘুর প্যাচকথায় দমে যায় মেরিন। এই লোকের সাথে যে সে কথায় পারবে না, এটা ঠিকই বুঝেছে সে। মেরিন ভাত মেখে মেখে একের পর এক দলা পাকিয়ে রায়হানের মুখে তুলে দিচ্ছে, আর সেও বরাবরের মতন ভদ্র বাচ্চা হয়ে খেয়ে নিচ্ছে। মাঝে মাঝে আঙুলে ইচ্ছাকৃত কামড় দিচ্ছে, চুল খুলে এলোমেলো করে দিচ্ছে, এখানে ওখানে ছুঁয়ে দুষ্টুমি করছে, যা তার বউ দাঁতে দাঁত চেপে সহ্য করে কোনোমতে তাকে ভুলিয়ে খাওয়াতে চাইছে। যদিও সেটা বেশ ভালো করেই বোঝে রায়হান, তাই ইচ্ছাকৃত সুযোগে সৎ ব্যবহার করতে ভোলে না সে। এদিকে এত কিছুর পরও তার এমন এনার্জি দেখে মনে মনে মাথা ঠুকে মেরিন। আচ্ছা রায়হান, তুমি অপারেশন নিয়ে একটুও সংশয় করেছ? না, ওসব টেনশন আমার না। ওসব টেনশন করার জন্য অনেকগুলো মাথা আছে, ওরাই করুক। আমি শুধু আমার টিমের মেম্বারদের নিয়ে একটু চিন্তায় ছিলাম। যদিও সকলের এমন পারফরমেন্স দেখে আমি সত্যিই আজ বড্ড খুশি। তোমাদের ধৈর্য শক্তি, মনের জোর,
বড্ড বেশি উৎসাহিত করেছে আমায়। সত্যিই তুমি পারো। এত শক্তি কোথায় পাও শুনি? ক্লান্ত লাগে না? না, আমার কেন ক্লান্ত লাগবে? ঘরে বাইরে আশেপাশে এমন একটা জীবন্ত চার্জার নিয়ে ঘুরি, তাই শক্তির কোনো ঘাটতি হয় না আমার। যাই হোক, জরুরি কথা বলার ছিল। মজার ছলে কথা বলতে বলতে হঠাৎ সিরিয়াস হওয়ায় মেরিনও হাত থামিয়ে শুনতে চায়। দুদিন প্রচুর খেটেছি, ফাইনালি অপারেশন সাকসেস হয়েছে। এখন আমার চার্জিং প্রয়োজন, তাই এখনই আমার সাথে বাড়িতে যে বউয়ের দায়িত্ব পালন করবেন। বাসায় যে আপনার উন্মুক্ত বাহুডোরে মুখ ডুবিয়ে ঘুম দিব। কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, আগের থেকে বলে রাখলাম। এই মুহূর্তে এমন কথা মোটেও আশা করেনি মেরিন। সিরিয়াস মুডেও কেউ যে এমনভাবে কথা বলতে পারে, এটা ভেবেই মনে মনে আবারও নির্লজ্জ তকমা দিয়ে খাওয়াতে শুরু করে মেরিন। আর তার এই রিয়াকশন দেখে মিটিমিটি হাসতে থাকে রায়হান। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দুজনকে বেশ কিছুক্ষণ ধরে দেখছেন মেজবাউল সিদ্ধাকি। তাদের মধ্যকার কথা শুনতে না পেলেও তাদের মধ্যকার মহব্বত দেখে তার চোখ বেয়ে পানি পড়ে কিছুটা। কি অসম্ভব দৃশ্য! মেরিন ভাত মেখে খাইয়ে দিচ্ছে, আর ওই অসম্ভব রগচ্চা ঘাড় তেরা ছেলেটা চুপটি করে খাচ্ছে। ছোটবেলায় ভাত মেখে যত্ন করে এভাবে কেউ তাকে খাইয়ে দিয়েনি, কিংবা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। মেজবাউল সিদ্ধাকি কোনো আওয়াজ করেন না, নীরবে এ দৃশ্য দেখে চলে যান। কাউকে জানতে দেননি তার মনের গোপন ইচ্ছা কিংবা ভাবনার। চায় না কেউ তার উপস্থিতি উপলব্ধি করুক। তবে তীক্ষ্ণ দৃষ্টির চতুর পুরুষটির নজর এড়াতে পারেনি। শুধুমাত্র নিস্তব্ধতায় ঘিরে ফেলেছে দুজন দুজনার অনুভূতিকে। রায়হান, ওহ রায়হান, শুনছ? ওঠো, খাবে না? কত রাত হয়ে গেল, সেই কোন সন্ধ্যায় একটু খাবার খেয়েছ? এখন একটু উঠে খেয়ে নিয়ে আবার ঘুমিও। নরম কণ্ঠের কথাগুলো শুনেও না শোনার ভান করে একইভাবে মেরিনকে চেপে ধরে শুয়ে আছে রায়হান। শক্তপোক্ত দেহের সমস্ত ভার যেন ওই তুলতুলে দেহকে পিষে ফেলছে, তবুও সেই দেহের মালিক মোটেও এই বিষয়ে কোনো অভিযোগ করছে না। রায়হান, ওঠো, আমি ভাত এনে খাইয়ে দিচ্ছি। 5 মিনিটও লাগবে না। আবারও মিহি কণ্ঠের মন ভুলানো কথাগুলো শুনে ঘুম ঘুম চোখে মাথা তুলে তাকায় রায়হান। ভাত না খেয়ে ঘুমালাম, এখন আবারও খেতে হবে। প্লিজ এখন আর না, ওই সময়ে 1 বাটি ভাত আমাকে এক প্রকার গিলিয়েছ, এখন আবার খেলে কয়দিন পর মিষ্টি কুমড়োর মতন শরীর নিয়ে ঘুরতে হবে আমায়। রায়হানের কথাগুলোতে কান দেয় না মেরিন, সুযোগে তাকে নিজের উপর থেকে সরিয়ে উঠে পড়ে। এদিকে রায়হান অসহায় চোখে বউয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার বউ যে তাকে আরও একগাদা ভাত খাওয়াবে, এটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মুখ ফুলিয়ে শার্ট পরে ওয়াশরুমে চলে যায়। সময়ে প্রায় রাত 1:30। বউয়ের ভাত খাওয়ানো অত্যাচার সহ্য করে 4 হাত পা ছড়িয়ে বিছানায় চিত হয়ে শুয়ে হিচকি তুলছে রায়হান। যা চুপচাপ মিটিমিটি হেসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুল বাঁধতে বাঁধতে দেখছে মেরিন। এই রায়হান সিদ্ধাকি তার জীবনে এতটা ভাতও খায়নি যতটা বিগত 1 বছর ধরে খেয়েছে। আচ্ছা মিসেস মেরিন, আপনি কি চান আপনার বর পেট মোটা কাকুদের মতন হয়ে যাক? মেরিন চুল বেঁধে মিটিমিটি হেসে বিছানায় এসে বসে। কেন, আমার জামাইয়ের শরীর কি এতটাও দুর্বল নাকি যে সামান্য ভাত খেয়ে ফুলে ফুটবল হয়ে যাবে? আমার জামাই প্রতিদিন ঘণ্টা ধরে যে ব্যায়াম করে তাতে এসব ভাত কিছুই না। তাছাড়া কি? তাছাড়া বিগত 1 বছরে আমার জামাইয়ের একটা বউ হয়েছে, তাই তার শরীরে এখন অনেক শক্তি দরকার। মেরিনের কথাগুলো শুনে পাশ ফিরে চোখ ঘুচিয়ে তাকায় রায়হান। মেরিন মিটমিট করে হাসছে, যা দেখে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে সে। তাই বলে শুধু ভাত খাইয়ে জামাইয়ের শরীরের শক্তি বাড়াতে চাও? মেরিন উত্তর দেয় না, শুধু মিটিমিটি হাসে। রায়হান তার দিকে এখনও চোখ কুচকে তাকিয়ে আছে, যা দেখে ধীরে ধীরে রায়হানের পাশে নিজেও চিত হয়ে শুয়ে পড়ে। রায়হানও এক পাশ হয়ে এক হাতে ভর দিয়ে শুয়ে পড়ে। শোনো মেয়ে, জামাইয়ের গায়ের বল শুধু ভাত খাওয়ালেই আসে না, অন্য কিছুও খাওয়াতে হয়। ফিসফিসে দুষ্টুমি ভরা কণ্ঠের কথাটা বলে চোখ টিপ দেয় রায়হান, যা দেখে মুখ বাঁকায় মেরিন। কি হলো মিসেস, কিছু বলছেন না যে? মেরিন হাই তোলার ভান করে বলে, খুব ঘুম পেয়েছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, গুড নাইট। কথাগুলো বলেই পাশ ফিরতে যাবে, অমনি তার উপরে উবু হয়ে শুয়ে পড়ে রায়হান। ঘুম? কিসের ঘুম? একটু আগেই না জামাইয়ের শরীরের শক্তি বাড়াতে ভাত খাওয়ালে, এখন বাকিটুকুও খাওয়াতে হবে?
তাই কোনো ঘুম চলবে না। ইহো, এত রাতে কি সব বলছো? কাল সকালে ডিউটিতে যাওয়া লাগবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। নো ম্যাম, আগামীকাল আমাদের সকল টিম মেম্বারদের পুরো দিনের ছুটি মঞ্জুর করেছে স্বয়ং রায়হান সিদ্ধাকি। কোনো ডিউটির অজুহাত চলবে না। সো ফোকাস অন মি ওনলি। মেরিন আর প্রতি উত্তরে কিছু বলার সুযোগ পায় না। তার আগেই তার কোমল ঠোঁট দুটি ওই পুরু ঠোঁট দুটোর মাঝে আটকা পড়েছে। এক হাতে মেরিনের কোমর শক্ত করে চেপে ধরে, অন্য হাত কাঁধের নিচে গলিয়ে গভীরভাবে চুমু খেতে থাকে রায়হান। মেরিনও তার পিঠ আঁকড়ে ধরে তাল মেলাতে থাকে। বদ্ধ ঘরটি আবারও সেই নরনারীর মধুময় মুহূর্তের সাক্ষী হতে চলেছে। মেজবাউল, এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে আছো যে? মধ্যরাতে বাড়ির করিডোরের খোলা জানালার সামনে দাঁড়িয়ে আপন মনে ছলছল চোখে কিছু ভাবছিলেন মেজবাউল সিদ্দিকী। কিন্তু হঠাৎ তার বাবার আগমনে কিছুটা বিভ্রান্ত হয়ে দ্রুত চোখের পানি মুছে চশমা ঠিক করেন। কিছু না আব্বা, ঘুম আসছিল না, তাই আর কি একটু হাঁটাহাঁটি করছিলাম। ভরকানো কণ্ঠের মিছে অজুহাত শুনে আলতো হাসেন মতলেব সিদ্ধাকী। কিছুটা এগিয়ে ছেলের কাঁধে হাত রেখে বলেন, তোমার মুখে মিথ্যাটা ঠিক যায় না মেজবাউল। বাবা, আমি, তাই আরেক বাবার মনের খবর ধরা অতটাও কঠিন কিছু নয় আমার কাছে। ধরা খেয়ে শুকনো মুখে বাবার পানে তাকিয়ে থাকেন মেজবাউল। দাম্ভিক স্বভাবের মানুষ সে, তাই সহজে নিজের অসহায়ত্ব প্রকাশ করা তার পক্ষে সহজ নয়। মেজবাউল, জি আব্বা, আজ তোমাকে দুটো কথা বলতে চাই। শুনবে? জি আব্বা বলুন। শুনছি। মেজবাউলের সম্মতিতে তার হাত ধরে পাশে থাকা সোফায় বসান মতলেব সিদ্ধাকী এবং নিজেও ছেলের মুখোমুখি লাঠিতে ভর দিয়ে বসেন। তুমি আমাদের প্রথম সন্তান। তোমার আম্মা আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার আম্মা হয়তো আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসতেন। তোমার আম্মা আর আমার বিয়েটা কিছুটা প্রণয়ের থাকলেও বাকিটা পারিবারিক। তোমার আম্মার সন্তান ধারণের ক্ষমতা ছিল খুব কম, যে কারণে সন্তান না হওয়ায় সে বড্ড কষ্ট পেত, পারিবারিক নানা কথাও শুনত। আবার আমাকে আরেকটা বিয়ে করার কথাও বলেছিল অনেকবার। কিন্তু আমি তোমার আম্মাকে অনেক বেশি ভালোবাসতাম, তাই তার এই অক্ষমতা আমার উপরে কোনো প্রভাব ফেলত না। সংসার জীবনে ক্রমে ক্রমে 12 বছর কেটে গেল, কিন্তু তোমার আম্মার মাঝে ওই বিষাদের স্বাদ রয়েই গেল। সে প্রতিনিয়ত নামাজ পড়ত, তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করত। তার এই হাহাকার দেখে আমিও বড্ড কষ্ট পেতাম, তাকে বোঝাতাম, কিন্তু কিছুতেই সে বুঝতে চেইত না। হঠাৎ একদিন সে দারুণ অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ সে আগেই ছিল, কিন্তু আমাকে বুঝতে দিতে চাইত না। সেইবার অসুস্থতায় জ্ঞান হারালো। আমি দ্রুত ঘরোয়া ডাক্তারকে ডাকলাম। উনি এসেই তোমার মায়ের পালস বারবার চেক করতে থাকলেন। আমি তার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম। দেখলাম সে কেমন ঘামছে, যা দেখে আমার শ্বাস কেমন ভারী হয়ে উঠছিল ক্রমে ক্রমে। কোনোভাবে তোমার মায়ের কোনো খারাপ রোগ হয়নি তো? এই আশঙ্কা করে খাচ্ছিল আমায়। হঠাৎ ডাক্তার আমার দিকে ফিরলেন, কেমন শুকনো ঢোক গিলে বললেন, স্যার আপনার পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আমি না উদ্গ্রীবতার কারণে ডাক্তারের কথাটা বুঝতেই পারলাম না। যেটা বুঝতে পেরে ডাক্তার আবারও বললেন, স্যার আপনি বাবা হতে চলেছেন। ম্যাডাম প্রায় 3 মাসের প্রেগনেন্ট। সত্যিই বলছি মেজবাউল, সেদিনের ওই বাক্যটা আজ পর্যন্ত আমার জীবনের সবথেকে খুশির সংবাদ হয়ে আছে। আমি সেদিন কেমন উন্মাদের মতন হাসলাম, কান্না করলাম, তোমার মাকে নিয়ে কত শত ছেলেমানুষি করলাম তার ঠিক নেই। আমাদের জীবনে নতুন সুখ আসতে চলেছে, এটা নিয়ে তোমার আম্মা আর আমি যে কত জল্পনা কল্পনার নকশি স্বপ্ন বুনলাম। ধীর কণ্ঠে এক আলাদা রকম অনুভূতি নিয়ে কথাগুলো বলে থামলেন মতলেব সিদ্ধাকী। বাবার মুখের কথাগুলো শুনে মেজবাউল ও বড্ড আবেগী হয়ে পড়েছেন। মতলেব সিদ্দিকী চোখের কিনারা থেকে পানিটুকু মুছলেন এবং আবারও বলা শুরু করলেন, এরপর সময় পাল্লা দিয়ে চলতে থাকল। তুমি জন্ম নিলে আমাদের দুঃখী সংসারের অসীম সুখ নিয়ে। চলে গেল 4 বছর। তোমার আম্মার কোল আলো করে আবারও জন্ম নিল রেজা। আল্লাহ আমাদের পরিপূর্ণ একটা সংসার দিলেন। এটাও তোমার আম্মার ইচ্ছা ছিল। তার আরও ইচ্ছা ছিল, তোমরা 2 ভাই বড় মাপের ডাক্তার হয়ে হাসপাতালে রোগীদের সুচিকিৎসা দিবে। এক সময় তুমি ডাক্তারি পাশ করলে, কিন্তু পড়াশোনায় কমতি থাকায় রেজা পারল না। যাই হোক, তবুও সুখের সংসার আমার। কিন্তু হঠাৎ তোমার আম্মার ক্যান্সার ধরা পড়ল, তাও লাস্ট স্টেজে। ওই যে বললাম, তোমার আম্মা খুবই চাপা স্বভাবের, কিছুই বুঝতে দেয়নি। এক সময় তোমার আম্মা আমাকে,
তোমাদের একা করে চলে গেলেন আর শেষ ইচ্ছায় তোমাদের সাথে থাকার জন্য আমাকে অনুরোধ করলেন। দিনে দিনে তোমার আম্মার চলে যাওয়ার কষ্ট সামলাতে ব্যস্ত জীবন বেছে নিলাম। ব্যবসা গুছিয়ে রেজাকে দিয়ে পুরোপুরি মনটা হাসপাতালের কল্যাণে দিয়ে দিলাম। আবারও কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে থামলেন মতলেব সিদ্দিকী। মেজবাউলও চুপচাপ বাবার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। মেজবাউল: জি আব্বা। আজ হঠাৎ তোমায় কথাগুলো কেন বললাম জানো? না আব্বা। মতলেব সিদ্দিকী হাসলেন। আচ্ছা মেজবাউল, তোমাকে আমার কেমন মানুষ মনে হয়? আব্বা, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। আপনি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ পিতা। আপনি কোনোদিন আমাদের অবহেলে করেননি, কখনো দায়িত্ব হেলা করেননি। সত্যি বলতে আপনার মতন মানুষ হয় না। মেজবাউলের উৎফুল্ল মনের কথাগুলো শুনে আবারও হাসেন তিনি। হঠাৎ শুকনো কণ্ঠে বলে ওঠেন, তাহলে তুমি কেন শ্রেষ্ঠ স্বামী কিংবা পিতা হয়ে উঠলে না মেজবাউল? হঠাৎ বাবার এই বাক্যতে থমকে যায় মেজবাউল। কিছু বলার মতন পাচ্ছে না সে। কি হলো খোকা, উত্তর দিচ্ছ না যে? আব্বা, অনেক রাত হয়েছে, চলুন ঘুমাতে যাই, না হলে আপনার শরীর খারাপ করবে। উদ্ধৃতি চিহ্ন। পালাতে চাইছ মেজবাউল? আব্বার কথায় আবারও চুপ হয়ে যায় সে। সংসারের প্রতি তোমার ধ্যান ছিল না বললেই চলে। তোমাকে সংসারী করতে পছন্দ করে রোহিণীর সাথে বিয়ে দিয়েছিলাম তোমায়। মেয়েটা বড্ড কোমল মনের ছিল। ভেবেছিলাম তোমার খাপ ছাড়া জীবনে সে আসলে তুমি শুধরে সংসারে মন আনবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি মোটেও শুধরে যাওনি কিংবা চেষ্টাও করনি। মেয়েটাকে দিনে দিনে কষ্ট দিয়েছ তুমি। সারাদিন হাসপাতাল হাসপাতাল করেছ। সে তোমার স্ত্রী, কিন্তু সামান্য সময় তুমি দিতে না, ভালো করে কথা বলতে না। এমনকি তার প্রেগনেন্সি জীবনেও তুমি তার খেয়াল রাখনি। নিজের মতন চলেছ। কেন করেছিলে এমন? আব্বা, আমি অনেক ব্যস্ত থাকতাম, তাই। আর চুপ কর মেজবাউল, অজুহাত দিবে না। তুমি তো গড়া ক্যারিয়ারে মন হারিয়েছ। আর আমি অনেক কষ্ট করে একটা ছোট ব্যবসা বড় করেছিলাম, কিন্তু সংসার কিংবা দায়িত্ব থেকে এক বিন্দুও ছিটকে পড়িনি। তোমার অবহেলা পেতে পেতে মেয়েটা পরিশেষে সংসার ছেড়েছে। সেই সুখ খুঁজে পেয়েছে এবং সর্বপ্রথম আমাকে জানিয়েছে। তাই আমিও তাকে আটকাইনি, কারণ সেও মানুষ। দিন শেষে তারও চাওয়া পাওয়া আছে। তাই তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তাকে এই সংসার দিয়ে মুক্তি দিয়েছি, সাথে সাথে তোমাকেও। কিন্তু তবুও তুমি একটি বারের জন্যও শুধরে যাওনি। ছেলেটার দিকেও ফেরোনি। টাকা পয়সা সব না, ছেলেটাকে ছোট থেকে কাছে টানোনি। তোর এই অবহেলার কারণে আজ তোমার কোনো সংসার নেই। রেজা ছোট থেকে যতই স্বার্থপর কিংবা ডাফার থাকুক না কেন, সে তার সংসারে সুখী। এই দিক দিয়ে সে তোমার থেকে হাজার গুণে ভালো। আজ তোমারও পরিপূর্ণ সংসার থাকত, কিন্তু কি হলো? স্ত্রী, সন্তান সবাই তোমার থেকে দূরে। আর এই দূরত্ব এত দেরিতে অনুভব করছো তুমি। আফসোস হয় আমার। তবে আমি এটা ভেবে খুবই খুশি যে তোমার ছেলেটা তোমার মতন হয়নি। সেও কঠিন ব্যক্তিত্বর মানুষ হলেও দিন শেষে একজন ভালো স্বামী। তার খুব সুখের একটা সংসার আছে। সেই সুখী। এক নাগারে রুগ্ন কণ্ঠে কথাগুলো বলে নিজের ঘরের দিকে চলে যান মতলেব সিদ্দিকী। কঠিন মনের ব্যক্তিটি কেমন দুমড়ে মুচড়ে পড়েছেন। জীবনে এই প্রথম সত্যগুলো সামনে আসায় আজ বাবা তাকে চোখে আঙ্গুল দিয়ে তার জীবনের ব্যর্থতা দেখিয়েছেন, যা মেজবাউল সিদ্দিকী এতদিন আড়াল করে এসেছিল। তার দু চোখের কার্নিশ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। দিন শেষে সে ব্যর্থ, এই বাক্যটা তাকে পুড়িয়ে ফেলছে যেন। চলবে।